সদ্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একটি পপুলার ওয়েব সিরিজের গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। ওয়েব সিরিজটির নাম স্কুইড গেম। এই ওয়েব সিরিজটির সিজন 3 আজ আমি আপনাদের সামনে এক্সপ্লেন করতে চলেছি। যারা এখন এই ভিডিওটি দেখছেন তারা আশা করি এর আগের সিজন 1 এবং 2 দেখে ফেলেছেন, তাই আমি ধরেই নিচ্ছি স্কুইড গেম আর এখানে থাকা ক্যারেক্টার সম্বন্ধে আপনাদের সবকিছুই জানা আছে। তাই আমি সেভাবেই এই ওয়েব সিরিজটি এক্সপ্লেন করব। আর ভিডিওটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটি স্টোরি। শুরুতেই আমরা দেখি 11 নম্বর সোলজার নোয়েল 246 নম্বর প্লেয়ার সিওকের ওপর বন্দুক তাক করে আছে। তখন সিওক তাকে বলে সে যেন তাকে ছেড়ে দেয়, কারণ তার বাড়িতে একটি অসুস্থ ছোট্ট মেয়ে আছে। তখনই সোলজার 11 তার পেটে গুলি করে, আর সে যখন মাটিতে পড়ে যায় নোয়েল তার কাছে গিয়ে বলে সে যদি বেঁচে থাকতে চায় তাহলে যেন চোখ বন্ধ করে রাখে। এরপর সোলজার 11 তার বডি স্ক্যান করে তাকে মৃত বলে ঘোষণা করে। প্লেয়ার 246 যেহেতু এখনো মারা যায়নি, তাই কিছু সোলজার তাকে অপারেশন রুমে নিয়ে যাচ্ছে তার শরীর থেকে অর্গানগুলো বার করে বিক্রি করার জন্য। সেই সময় সোলজার 11 বাকি সোলজারদের বলে সে তাদের সাথে যেতে চায়। এই শুনে সোলজার কারণ জানতে চাইলে সে বলে তারা এখন একসাথে একই দলের হয়ে কাজ করছে, তাই তারও সবকিছু জানা দরকার। এরপর প্লেয়াররা যেখানে ছিল সেই প্লেগ্রাউন্ডে কিছু সোলজার একটা কফিন রেখে যায়। সেই বাক্সে কার মৃতদেহ আছে সেটা দেখার জন্য কিছু প্লেয়ার যখন সেই বাক্সটি খোলে তখন তারা সেই বাক্সের মধ্যে গিহুনকে দেখতে পায়। তারপর তারা দেখে গিহুন এখনো মারা যায়নি, জীবিতই আছে। অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার জুনো একটি বোটে করে তার টিম নিয়ে যেখানে গেম খেলা হয় সেই আইল্যান্ডটিকে খুঁজে বেড়াচ্ছে। একদিন সকালে তারা তাদের ড্রোন অপারেটরকে খুঁজে পায় না। ড্রোন অপারেটর ছাড়া সেই আইল্যান্ডকে খুঁজে পাওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভবই ছিল। ড্রোন অপারেটর কোথায় যেতে পারে তারা যখন এইসব নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল তখনই তাদের ক্যাপ্টেন পার্ক তাদের বলে রাতের বেলায় অনেক ড্রিঙ্কস করার ফলে হয়তো সে নদীতে পড়ে মারা গেছে। এই বলে তারা যখন বোটটিকে নিয়ে আরেকটি ড্রোন অপারেটরের খোঁজে যাবে বলে ঠিক করে তখনই তাদের থেকে কিছুটা দূরে দেখা যায় সেই ড্রোন অপারেটরটির মৃতদেহ সমুদ্রের পাড়ে পড়ে আছে। এরপর গিহুনের জ্ঞান ফিরে আসে, আর তখন সে কিছু জনের কাছ থেকে জানতে পারে সে যে সোলজারদের বিরুদ্ধে লড়াই করেছিল সেই লড়াইয়ে তার সাথে থাকা সবাই মারা গেছে, শুধু সে, হিউজু আর ডাইহু বেঁচে আছে। এই শুনে সে অনেকটা ভেঙে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে আজ তার জন্য বাকি সবাই মারা গেল। ঠিক তখনই তাদের কাছে সোলজাররা এসে জানায় সেই লড়াইয়ে 35 জন মারা গেছে, আর এখন তারা বেঁচে রইল মাত্র 60 জন। তাই তারা এখন ভাগে 6.7 মিলিয়ন করে পাবে। এই শুনে সেখানে থাকা অনেকেই বেশ খুশি হয়। সোলজাররা তাদের সবাইকে বলে পরের রাউন্ডের গেমটা হবে কিনা সেটার জন্য এখন ভোট করা হবে। তখনই গিহুন সোলজারদের কাছে জানতে চায় বাকি সবার সাথে তারা কেন তাকে মেরে দিল না, কিন্তু সোলজাররা তার কথায় কোনো উত্তর দেয় না। অন্যদিকে দেখা যায় ক্যাপ্টেন পার্ক ফ্রন্টম্যানকে ফোন করে জানায় জুনো এখন আবার নতুন একজন ড্রোন অপারেটরকে খোঁজার চেষ্টা করছে, আর তারা যে করেই হোক আপনার কাজ অবধি পৌঁছাতে চাইছে। এই শুনে ফ্রন্টম্যান তাকে বলে যে করেই হোক এই গেমটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তোমাকে তাদের আটকাতে হবে। যদি কোনোভাবে তারা তোমার কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে তুমি তখনই সকলকে মেরে ফেলবে। অন্যদিকে দেখা যায় প্লেয়ারদের মধ্যে সেই ভোট পর্ব শেষ হয়ে গেছে, আর সেখানে পরের খেলাটি চালু করার জন্য বেশি ভোট পড়েছে। আর সোলজাররা তাদের জানায় পরের দিন সকালের নেক্সট গেমটি শুরু হবে। এরপর দেখা যায় সোলজার 11 বাকি সোলজারদের সাথে সেই অপারেশন রুমে চলে আসে। সেখানে ডক্টর যেই মুহূর্তে প্লেয়ার 246-এর শরীর থেকে অর্গান বার করতে যাচ্ছিল ঠিক তখনই নয়েল তার হাতে থাকা বন্দুক দিয়ে সেখানে থাকা সকল সোলজারকে মেরে ফেলে, আর শুধু ডাক্তারকে বাঁচিয়ে রাখে। আর ডাক্তারকে বলে তুমি যদি সিওককে বাঁচিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, আর না হলে তোমাকেও এদের মতো মরতে হবে। এরপর প্লেয়ার 7 আর 149 গিহুনের কাছে গিয়ে বলে সেই দিন আমরা ডাইহুর জন্য লড়াইটা হেরে গেছি, কারণ সেই দিন এখানে বন্দুকের গুলি যখন সে আনতে আসে তখন সে গুলিগুলো পেয়েও যায়, কিন্তু সে ভয়ে আর তোমার কাজ অবধি যায় না, আর সেই কারণেই আজ এখানে এত মানুষকে প্রাণ হারাতে হয়েছে। এই কথা শুনে গিহুন ডাইহুর ওপর প্রচন্ড রেগে যায়। অন্যদিকে উসিওক জুনোকে জানায় সেই দিন সেই ঘটনার জন্য তার পার্কের ওপর সন্দেহ হচ্ছে, কারণ সেদিন রাতের বেলায় বাইরে কিছু জলে পড়ে যাওয়ার শব্দ শুনে সে যখন বাইরে বেরিয়েছিল তখন সে পার্কে সেখানে হাতে একটা স্ক্রুড্রাইভার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। হয়তো সেই তাদের ড্রোন অপারেটরকে মেরে নদীতে ফেলে দিয়েছে। এই কথা জুনো একদমই বিশ্বাস করে না, কারণ একদিন সেই তো তার জীবন বাঁচিয়েছিল, আর তারই বা এখানে কি স্বার্থ আছে যে এই সব কাজ করবে। শেষে জুনো উসিয়ককে জানায় আজকের পর থেকেই বোটে আর ড্রিঙ্কস করা যাবে না। এরপর তারা যখন সবাই গেম খেলতে যাচ্ছিল তখন তারা দেখে সেখানে সোলজারদের বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাদের সবাইয়ের মৃতদেহ দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এই দেখে গিহুন ডাইহুর উপর আরো রেগে যায়।
গেম শুরু হওয়ার আগে সকল প্লেয়ারদের কাছে একটি বড় কাঁচের পাত্রে অনেকগুলি লাল এবং নীল বল রাখা হয়, আর সকল প্লেয়ারদের বলা হয় সেখান থেকে তাদের একটি করে বল নিতে হবে। তারা সবাই এক এক করে একটি বল নিতে থাকে, আর শেষে গিহুনের জন্য পড়ে থাকে একটি লাল বল। এরপর তারা লাল দল আর নীল দল হিসেবে দুটি ভাগে ভাগ হয়ে যায়। এরপর নীল প্লেয়ারদের হাতে একটি বাক্স দেওয়া হয়, যার মধ্যে ছিল একটি করে চাবি। আসলে তাদের এখন একটা গোলক ধাঁধার মতো জায়গায় নিয়ে যাওয়া হবে, আর তাদেরকে সেই গোলক ধাঁধার মধ্যে তাদের হাতে থাকা চাবি দিয়ে একটি ঘর খুলে লুকিয়ে থাকতে হবে, আর সেখানেই থাকা এক্সিট রুম খুঁজে সেখান থেকে বেরিয়ে আসতে পারলেই তারা এই গেমটা জিতে যাবে। অন্য পাশে লাল প্লেয়ারদের একটি করে বাক্স দেওয়া হয়, আর তার মধ্যে দেওয়া হয় একটি করে ছুরি, আর তাদের বলা হয় এই নীল প্লেয়াররা এক্সিট রুম থেকে বাইরে বেরোনোর আগে তাদেরকে খুঁজে হত্যা করতে হবে। একটি লাল প্লেয়ার যদি একটি নীল প্লেয়ারকে মারতে না পারে, তাহলে সেই লাল প্লেয়ারকে এই গেম থেকে ছিটকে যেতে হবে। আর এখানে গেমে হেরে যাওয়া মানে মৃত্যু অবধারিত। আর এই গেমটির তারা নাম দেয় হাইড অ্যান্ড সিক। গেম শুরুর আগে সোলজাররা তাদেরকে কিছু সময় দেয়। এই সময় তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে যদি দল পরিবর্তন করতে চায় তাহলে করতে পারে। অন্যদিকে দেখা যায় জুনো আবার একজন নতুন ড্রোন অপারেটরকে হায়ার করেছে, আর তারপর তারা আবার সেই আইল্যান্ডের খোঁজে বেরিয়ে পড়ে। কিন্তু সেই সময় তাদের সাথে উৎসক আসতে চায় না। জুনো কারণ জানতে চাওয়ায় সে বলে, আমি এখন ক্যাপ্টেন পার্কের ব্যাপারে ওপর থেকেই তদন্ত করব, আর তোমায় সময় সময় খবর দিতে থাকবো। আর আমার সন্দেহ কিন্তু কখনো ভুল হয় না, তাই তুমি এখন ক্যাপ্টেন পার্কের থেকে একটু দূরে দূরে থাকবে আর তাকে চোখে চোখে রাখবে। এরপর উসিয়ক তার একজন বন্ধুকে সাথে নিয়ে ক্যাপ্টেন পার্কের সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করে। এই দিকে সেই প্লেয়াররা একে অপরের কাছে দল পরিবর্তন করার জন্য বলতে থাকে। সেই সময় প্লেয়ার 333 তার পুরনো প্রেমিকা 222কে তার সাথে দল পরিবর্তন করার জন্য বলে, কারণ সে জানতো তার প্রেমিকা কাউকে হত্যা করতে পারবে না, কারণ সে প্রেগনেন্ট। প্লেয়ার 222 দল পরিবর্তন করতে না চাওয়ায় প্লেয়ার 333 তাকে বলে, আমি একজনকে হত্যা করেই তোমার কাছে চলে আসব, আর আমি কথা দিচ্ছি আমি তোমাকে আর তোমার সন্তানকে রক্ষা করব। এরপর তারা নিজেদের মধ্যে দল পরিবর্তন করে নেয়। এইদিকে প্লেয়ার 7 তার মা প্লেয়ার 149কে বলে, মা তুমি কাউকে হত্যা করতে পারবে না, তাই তুমি আমার সাথে দল পরিবর্তন করে নাও, আর আমি কথা দিচ্ছি আমি একজনকে মেরে তোমার কাছে এসে তোমায় রক্ষা করব। এই শুনে তার মা তার সাথে দল পরিবর্তন করে নেয়। এরপর ডাইহুকে দেখা যায় অন্যদের কাছে গিয়ে তার সাথে দল পরিবর্তন করার জন্য অনুরোধ করতে, কারণ সে নীল টিমে পড়েছিল, কিন্তু তার সাথে কেউই দল পরিবর্তন করে না। ঠিক তখনই গিহুন রাগি রাগি চোখে তার দিকে তাকিয়ে থাকে, আর একটা সময় তার কাছে এসে তাকে প্রচন্ড রাগ দেখায়। তখন ডাইহু গিহুনকে বলে, সেই দিন আমরা কোনোভাবেই এখানে সকল সোলজারকে মারতে পারতাম না, আর সেই দিন সব দোষ আমার ছিল না। যদি কারো বেশি দোষ থাকে সেটা হচ্ছে তোমার, কারণ তুমি সবাইকে এই সোলজারদের সঙ্গে লড়াই করতে বলেছিলে। এই কথা শুনে গিহুন আরো রেগে যায়। এরপর গেম শুরু হয়, আর নীল প্লেয়ারদের 2 মিনিট টাইম দেওয়া হয় সেই গোলক ধাঁধার মধ্যে লুকিয়ে পড়ার জন্য, আর মোট 30 মিনিট টাইম দেওয়া হয়। তার মধ্যে একজন নীল প্লেয়ারকে খুঁজে লাল প্লেয়ারদের মারতে হবে। এরপর প্লেয়ার 124 প্লেয়ার 333 কাছে এসে বলে, আমরা দুজনে একসাথে মিলে নীল প্লেয়ারদের খুঁজে বের করে মারবো, আর এতে আমরা খুব সহজেই জিতে যাব। প্রথমে প্লেয়ার 333 রাজি না হলেও পরে সে তার কথায় রাজি হয়ে যায়। গেম শুরু হওয়ার সাথে সাথেই প্লেয়ার 222-এর শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ তার ডেলিভারির সময় প্রায় চলেই এসেছে। তার শরীরের অবস্থা খারাপ দেখে তাকে সাহায্য করতে প্লেয়ার 149 আর 120 আসে। তখন তারা ঠিক করে এখন থেকে তারা 3 জন একসাথেই লড়বে। এরপর লাল প্লেয়াররা সেই গোলক ধাঁধার মধ্যে ঢুকে নীল প্লেয়ারদের হন্য হয়ে খুঁজতে থাকে, আর নীল প্লেয়াররা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই দিক ওদিক ছুটতে থাকে। অন্যদিকে প্লেয়ার 120 একটি দরজা খুলতে গিয়ে দেখে দরজা খুলতে গেলে একটা গোল, একটা চৌকো আর একটি ত্রিভুজ আকারে চাবি দরকার হয়, আর 3টি চাবি ভাগ্যক্রমে তাদের 3 জনের কাছেই আছে। এই শুনে তারা দুজন তাদের চাবি প্লেয়ার 120-কে দিয়ে দেয়, কারণ তারা বুঝতে পারে তারা যে কোনো দরজা খুব অনায়াসেই খুলতে পারবে। এরপর প্লেয়ার 333 আর 124 মিলে একটি নীল দলের প্লেয়ারকে ধরে ফেলে, আর প্লেয়ার 124 যখন তাকে মারতে যাচ্ছিল তখন প্লেয়ার 333 তাকে বলে, এই প্লেয়ারকে মারার পর তুমি যে আমার সাথে থাকবে তার কি প্রমাণ আছে, তাই আমরা দুজন এখন একসাথে প্লেয়ারটিকে মারবো, আর পরের জনকে আমরা আবার একসাথে মারবো, তাহলে আমাদের দুজনেরই একটা করে হত্যা কমপ্লিট হয়ে যাবে। আর নিজেদের কথা মতো তারা একসাথে সেই নীল দলের প্লেয়ারকে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় হঠাৎই একটি সিঁড়ির ওপর থেকে প্লেয়ার 222 নিচে পড়ে যায়, আর তখনই প্লেয়ার 226 এসে তাকে মারার চেষ্টা করে, আর তখনই
প্লেয়ার 120 প্লেয়ার 226-এর উপর ঝাঁপিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় প্লেয়ার 124 আর 333 মিলে একসাথে একটি নীল দলের প্লেয়ারকে মেরে ফেলে আর তারা এই রাউন্ডটা কোয়ালিফাই করে যায়। তারপরে প্লেয়ার 124 প্লেয়ার 333-কে বলে আমরা এখন আরো অনেককে মারতে পারবো, তাহলে লাল প্লেয়াররা অনেক নীল প্লেয়ারকে মারতে পারবে না, তাতে প্লেয়ারদের সংখ্যাও কমে যাবে আর এতে আমাদের টাকার পরিমাণও অনেক বেড়ে যাবে। এরপর তারা দুজনে একসাথে বেরোয়। প্লেয়ার 124 নীল প্লেয়ারদের খুঁজতে থাকলেও প্লেয়ার 333 তার প্রেমিকাকে খুঁজতে থাকে। অন্যদিকে দেখা যায় প্লেয়ার 222-এর ডেলিভারির যন্ত্রণা উঠেছে, তাই প্লেয়ার 149 আর 120 তাকে একটি ঘরের মধ্যে নিয়ে যায়। এইদিকে প্লেয়ার 44 তার সাথে থাকা 4 জনকে নিয়ে সেখান থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে আর সে তাদের 4 জনকে বলে তার মধ্যে আধ্যাত্মিক শক্তি আছে, সেই জন্য সে খুব সহজেই সেখান থেকে বেরোনোর পথ খুঁজে পাবে। আর এই কথা বিশ্বাস করে তারাও তার সাথে যেতে থাকে। সেই সময় প্লেয়ার 44 একটি ঘরের দিকে দেখিয়ে তাদের বলে এই ঘরের ভেতর দিয়েই বাইরে বেরোনোর পথ আছে, আর এই বলে সে ঘরের ভেতর ঢোকে আর তারপরে হঠাৎ সেই ঘর থেকে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাকি 4 জন কিছু বুঝে ওঠার আগেই সেই ঘরের ভেতর থেকে প্লেয়ার 333 আর 124 বেরিয়ে তাদের সেখানেই মেরে ফেলে। প্লেয়ার 44 যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন সে গিহুনের মুখের সামনে পড়ে যায়। তখন সে গিহুনকে বলে সে সামনেই ডাইহুকে দেখেছে আর তার পা কেটে যাবার কারণে তার পা দিয়ে রক্ত পড়ছে। এই শুনে গিহুন সেখানে ডাইহুকে মারতে চলে যায়। এরপর প্লেয়ার 44 প্লেয়ার 125-এর হাত থেকে বাঁচার জন্য একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে আর সেখানেই সে বাইরে বেরোনোর দরজা খুঁজে পায়। সেই গেট থেকে বেরোনোর চাবি তার কাছে না থাকায় সে যখন বাইরে আসে তখন তার সাথে প্লেয়ার 100 দেখা হয়। অন্যদিকে দেখা যায় প্লেয়ার 222 একটি ছোট্ট সন্তানের জন্ম দিয়েছে। ঠিক সেই সময় সেই ঘরে প্লেয়ার 202 এসে তাদের যখন মারার চেষ্টা করে তখন প্লেয়ার 120 তাকে সেখানেই মেরে ফেলে। এই দেখে প্লেয়ার 39 ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই প্লেয়ার 120 সেখানে একটি ঘরের মধ্যে এক্সিট দরজা দেখতে পেয়ে যখন প্লেয়ার 222 আর 149-কে আনতে আসে তখনই প্লেয়ার 333 এসে পেছন দিক থেকে প্লেয়ার 120-কে মেরে ফেলে। এতক্ষণ যে নিজের প্রাণের বাজি লাগিয়ে তাদের বাঁচাচ্ছিল এখন তাকেই তার বয়ফ্রেন্ড না বুঝে মেরে ফেললো। এই দেখে তারা অনেক কষ্ট পায়। অন্যদিকে গিহুন ডাইহুকে খুঁজে পেয়ে যায়। এইদিকে প্লেয়ার 44 আর 100 মিলে সেখানে থাকা একটি ঘরে এক্সিট দরজা খুলে ফেলে। তখনই প্লেয়ার 100 প্লেয়ার 44-কে সেই ঘরের মধ্যে রেখে এক্সিট দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। তখনই ওই ঘরের মধ্যে প্লেয়ার 125 এসে প্লেয়ার 44-কে সেখানেই মেরে ফেলে। প্লেয়ার 125-এর একটি মানসিক প্রবলেম থাকায় সে তাকে মারার সময় নানা রকম ব্যক্তিরূপে কল্পনা করতে থাকে। অন্যদিকে দেখা যায় গিহুন রাগের মাথায় ডাইহুকে হত্যা করে আর তার রাগ কমে যাবার পর সে মনে করতে থাকে সে রাগের মাথায় একটি ভুল কাজ করে ফেললো আর সেই জন্য সে নিজের ছুরি দিয়ে নিজেকেই মারার চেষ্টা করে। এই দিকে প্লেয়ার 149 যখন প্লেয়ার 22-কে নিয়ে পাশের ঘরের এক্সিট দরজা দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করছিল তখনই তার ছেলে প্লেয়ার 7 সেখানে চলে আসে আর তার মাকে বলে সে এখনো কাউকে মারতে পারেনি, তাই সে প্লেয়ার 222-কে মারতে চায়। তার মা তখন তাকে বলে আমার বয়স হয়ে গেছে, তুই ওই মেয়েটাকে ছেড়ে আমাকে মার। সে তার কথা না শোনায় তার মা নিজেই তার পিঠে একটি বড় পেরেক ঢুকিয়ে দেয় আর দেখা যায় ঠিক সেই সময় গেমটি 30 মিনিট শেষ হয় আর সাথে সাথে সেখানে থাকা সোলজাররা এসে প্লেয়ার 7-কে মেরে ফেলে, কারণ সে এখনো কাউকে হত্যা করতে পারেনি। আর গিহুনের হাতে থাকা ছুরিটা গুলি করে ফেলে দেয়। সময় শেষ হয়ে যাওয়ার পর একজন লাল দলের প্লেয়ারকে যখন সোলজাররা মারতে আসে তখন সে উল্টে তার উপর হামলা করে দেয় আর তখনই আর একজন সোলজার তাকে মেরে দেয়। তখন দেখা যায় সোলজারদের ড্রেস পরে সেখানে থাকা ভিআইপিরা সেই খেলায় যোগ দিয়েছিল একটু বেশি আনন্দ পাওয়ার জন্য। এরপর সব প্লেয়াররা সেই প্লেগ্রাউন্ডে ফিরে আসে। তখন প্লেয়ার 124 একবার সেই গোলক ধাঁধার মধ্যে আবার যেতে চায়, কারণ তার একটি ওষুধ সেখানে পড়ে গিয়েছিল, কিন্তু সোলজাররা তাকে যেতে দেয় না। অন্যদিকে দেখা যায় সোলজার 11 প্লেয়ার 246-কে সোলজারের ড্রেস পরিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সোলজার 11 তাকে বাঁচানোর কেন চেষ্টা করছে জানতে চাইলে সে কিছুই বলে না, শুধু বলে বাঁচতে চাইলে আমার সঙ্গে এসো। এরপর প্লেগ্রাউন্ডে একজন সোলজার তাদের জানায় এই গেমে 35 জন মারা গেছে আর বেঁচে আছে মাত্র 25 জন, তাই এখন টাকার পরিমাণ 43 বিলিয়ন। আর এখানে যদি তারা গেম থামিয়ে দেয় তাহলে এক একজন ভাগে পাবে 107 বিলিয়ন। আর পরের রাউন্ড শুরু করা হবে কিনা তার জন্য এক্ষুনি ভোট করা হবে। অন্যদিকে দেখা যায় উসিয়ক জুনোকে ফোন করে বলে সে ক্যাপ্টেন পার্কের সম্বন্ধে খোঁজ নিয়ে জেনেছে
সে যে তার ঠিকানা আর নিজের সম্বন্ধে যা কিছু বলেছে সবই ভুল, আর তার দেওয়া ঠিকানায় তাকে কেউই চেনে না, আর সে যেন তাকে এখন চোখে চোখে রাখে। আমি আর কিছু খবর পেলে তোমায় তখনই জানাবো। অন্যদিকে দেখা যায় প্লেয়ারদের দেওয়া ভোটে গেমটা চালিয়ে যাওয়ার পক্ষে বেশি ভোট পড়েছে। তখন সোলজাররা তাদের জানিয়ে দেয় পরের রাউন্ড সকালে শুরু হবে। এরই মধ্যে একজন সোলজার ফ্রন্টম্যানকে ফোন করে জানায় অপারেশন রুমের 16 নম্বর সোলজার মানে ডক্টর হয়তো সমস্ত সোলজারকে মেরে ফেলেছে। আসলে সোলজার 11 সেই রুমের মধ্যে প্লেয়ার 246-এর জ্যাকেটটা ডক্টরকে পরিয়ে দিয়েছিল, আর 16 নম্বর সোলজারের পোশাকটা প্লেয়ার 246-কে পরিয়ে দিয়েছিল। এরপর সোলজার 11 প্লেয়ার 246-কে বলে তুমি এখন 16 নম্বর সোলজারের রুমে গিয়ে বিশ্রাম নাও, আর এটা সব সময় মনে রাখবে ওই রুমের মধ্যে সিসিটিভি আছে, যা করবে ভেবেচিন্তে। এরপর ফ্রন্টম্যান যখন সিসিটিভি চেক করে তখন দেখে সোলজার 16 তার রুমেই আছে। তখন সে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে দেখা যায় জুনো ড্রোনের মাধ্যমে একটি আইল্যান্ড খুঁজে পায়, আর সেটা দেখে সে চিনতে পারে যে এই আইল্যান্ড থেকেই সে নিচে পড়ে গিয়েছিল। এদিকে ফ্রন্টম্যান একজনকে ফোন করে বলে 16 নম্বর সোলজারকে তার রুমে নিয়ে আসার জন্য। তখনই পেছন দিক থেকে সোলজার 11 তার ওপর বন্দুক তাক করে। এই দেখে ফ্রন্টম্যান তাকে জিজ্ঞাসা করে সে কি চায়। তখন সে বলে পরের দিন সকালে তাকে আর 16 নম্বর সোলজারকে এখান থেকে পালিয়ে যেতে দিতে হবে। কোনো উপায় না পেয়ে ফ্রন্টম্যান তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সেই দিন সন্ধে হয়ে যাওয়ার কারণে জুনোরা ঠিক করে পরের দিন তারা এই আইল্যান্ডে এসে কোথায় গেম চলছে সেটা খুঁজে বার করবে। এদিকে সেদিন রাতের বেলায় গিহুন যখন মন খারাপ করে বসেছিল তখন প্লেয়ার 149 তার কাছে এসে বলে এত মন খারাপ করার দরকার নেই, তুমি তো আমাদের বাঁচানোর জন্যই এত চেষ্টা করেছিলে। এই দেখো না, আজ আমি 222 নম্বর প্লেয়ার আর তার বাচ্চাকে বাঁচানোর জন্য আমি আমার নিজের ছেলেকেই মেরে ফেললাম। এই কথা শুনে গিহুন অবাক হয়ে যায়। এরপর প্লেয়ার 149 তাকে বলে এখন থেকে প্লেয়ার 222 আর তার বাচ্চার দায়িত্ব তোমার। এই সব কথা সে কেন তাকে বলছে সে কিছুই বুঝতে পারে না। পরের দিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখে তাদের প্লেগ্রাউন্ডের সোলজাররা একটা কফিন বাক্স এনেছে। তারা কিছু বুঝে ওঠার আগেই দেখে সেই প্লেগ্রাউন্ডের একটি কোণে প্লেয়ার 149 গলায় দড়ি দিয়ে মারা গেছে। এটা দেখে গিহুন আর প্লেয়ার 222 অনেক কষ্ট পায়। অন্যদিকে একজন সোলজার অপারেশন রুমে এসে যখন ডক্টরের বডিটা স্ক্যান করে তখন সে দেখে সে তাদের 16 নম্বর সোলজার, আর এই দেখে সে ফ্রন্টম্যানকে জানায় এখন 16 নম্বর যে প্লেয়ার আছে সে অন্য কেউ, আর তাকে বাঁচানোর চেষ্টা করছে 11 নম্বর সোলজার। এদিকে উসিয়ক ক্যাপ্টেন পার্কের বাড়িতে আসে আর তার ঘরের দেওয়ালে সে কিছু ছবি দেখে, আর তার মধ্যে সেই গেমের একটি সদস্যের ছবি। ক্যাপ্টেনের সাথে দেখতেই সে বুঝে যায় ক্যাপ্টেনের সাথে সেই গেমের সদস্যদের কিছু সম্পর্ক আছে। সেই ঘরে থাকা একটি কুকুর যখন তার উপর অ্যাটাক করে সে গুলি করে কুকুরটাকে মেরে ফেলে। তারপর ঘরের বাইরে এসে একটি গর্তের মধ্যে অনেক টাকা আর সেই সোলজারদের একটি ড্রেস দেখতে পায়, আর তখনই কিছু পুলিশ অফিসার সেখানে এসে তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। আসলে সেই বাড়ির প্রতিবেশীরা তাকে চোর ভেবে পুলিশকে ফোন করে দিয়েছিল। অন্যদিকে দেখা যায় গেম শুরু হতে যাচ্ছে। তখনই সেখানে থাকা একজন ভিআইপি বাকিদের বলতে থাকে আমি কাল নেশার ঘরে ভুল করে প্লেয়ার 222-এর ওপর বাজি ধরে ফেলেছি, কিন্তু এখন যা দেখছি প্লেয়ার 222 তো ঠিক মতো হাঁটতেই পারছে না, তাহলে সে গেম জিতবে কিভাবে? আমার পুরো টাকাটাই জলে গেল। এই শুনে পাশে থাকা একজন ভিআইপি বলে আমরা এখন তার ছোট্ট সন্তানকেও এই গেমে নিতে পারি, আর সেও যদি না জিততে পারে তাহলে সেই বাচ্চাটিকেও মরতে হবে। আর নিজের বাচ্চাকে বাঁচাতে একজন মা কি না করতে পারে। হয়তো দেখা যাবে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য সে নিজেই গেমটা জিতে যাবে। গেম যেখানে হবে সেখানে সব প্লেয়াররা এসে দেখে তাদের সামনে একটা বড় সেতু দিয়েছে, আর তার ওপর দিয়ে তাদেরকে ওই পারে যেতে হবে। কিন্তু দুপাশে দুটো দাঁড়িয়ে থাকা পুতুল অনবরত দড়ি ঘোরাতে থাকবে। সেই দড়ি থেকে বাঁচতে তাদের লাফিয়ে লাফিয়ে উল্টো পাশে যেতে হবে, কারণ ওপর থেকে নিচে পড়লেই মৃত্যু নিশ্চিত। প্লেয়ার 222-এর পায়ের অবস্থা খারাপ দেখে কিহুন তাকে বলে আমরা বাচ্চাটাকে রেখে ওপাশে চলে যাব, আর গেম শেষ হবার পর আমরা বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যাব। এই কথা শুনে সেখানে থাকা সোলজাররা তাকে বলে গেমের নিয়ম সময়ের পর যে এপাশে থেকে যাবে তাকে মৃত্যুবরণ করতে হবে। এই শুনে গিহুন অনেক রেগে যায়। এরপরে গিহুন বাচ্চাটিকে প্লেয়ার 222-এর জ্যাকেটটা দিয়ে ভালো করে নিজের সাথে বেঁধে নেয়, আর তাকে বলে আমি ওপারে বাচ্চাটাকে রেখে তোমায় আবার নিতে আসবো। গেম শুরু হয়ে যায়, কিন্তু ভয় কেউ এগোতে পারছিল না। তখনই প্লেয়ার 125 124-কে তার সেই ওষুধের বাক্সটা দেখিয়ে বলে এটা কি তোর? এই দেখে
প্লেয়ার 124 যখন সেটা আনতে আসে তখন প্লেয়ার 125 সেই বাক্সটিকে সেতুর মাঝে ছুঁড়ে দেয়। এই দেখে প্লেয়ার 124 কোনো রকমে সেই বাক্সের কাছে পৌঁছে যায়, কিন্তু বাক্সটি খুলে তার মধ্যে যখন সে কোনো ওষুধ দেখতে পায় না তখনই অন্যমনস্ক হয়ে যায়, আর তখনই দড়ির আঘাতে সে নিচে পড়ে মারা যায়। এরপর গিহুন বাচ্চাটিকে নিয়ে কোনো রকমে সেই সেতুর ওপাশে চলে যায়। তারপরেই গিহুন দেখে প্লেয়ার 96 এপারে চলে এসেছে, আর যারা এই পারের কাছাকাছি চলে আসছে তখনই সে তাদের নিচে ফেলে দিচ্ছে। এই দেখে গিহুন যখন তাকে বাধা দেয় সে বলে, যত লোক মরবে ততই টাকার পরিমাণ বেশি হবে, এটাই গেমের নিয়ম। আমি এখন বাকি সবাইকে এখান থেকে নিচে ফেলে দেবো, আর শেষে তুমি আর আমি সব টাকা ভাগ করে নেব। অলরেডি তার ভয়ে সেতুতে থাকা অনেকেই নিচে পড়ে যায়। তখন গিহুন তাকে বারবার এই কাজটা করতে বারণ করার পরেও সে যখন তার কথা শোনে না তখন গিহুন তাকে বলে সে যদি ওখান থেকে সরে না আসে তাহলে সে তাকে নিচে ফেলে দেবে। এই শুনে সে ভয়ে সেখান থেকে সরে দাঁড়ায়। সে সরে দাঁড়ানোর পর অনেকেই এপারে চলে আসে। সেই সময় প্লেয়ার 333 প্লেয়ার 222কে বলে সে যেন তার সাথে ওপারে যায়। তখন প্লেয়ার 222 তাকে জানায় তার পায়ের অবস্থা খারাপ, তাই সে তার সাথে যেতে পারবে না। হঠাৎই প্লেয়ার 96 পেছন দিক থেকে ঠেলে গিহুনকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, তখনই গিহুন তাকে মেরে নিচে ফেলে দেয়। এরপর আস্তে আস্তে বাকি সবাই এপাশে চলে আসে। শেষে প্লেয়ার 222কে গিহুন যখন ওপারে আনতে যেতে চাইছিল তখন প্লেয়ার 222 তাকে বলে সে এমনিতেও ওপারে যেতে পারবে না, তাই এখন থেকে তার সন্তানের দায়িত্ব তাকেই নিতে হবে। এই বলে সে সেখান থেকে লাফিয়ে নিচে পড়ে যায়। এইদিকে সোলজার 11 আর 16 যখন সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন ফ্রন্টম্যান তার সোলজারদের তার পিছু করতে বলে। এরপর সেখানে থাকা ভিআইপিরা ঠিক করে প্লেয়ার 222 মারা যাবার পর তারা এখন তার সন্তানকেই প্লেয়ার 222 হিসেবে এখানে খেলায় গণ্য করবে। এরপর তাদের কাছে সোলজাররা এসে জানায় এই রাউন্ডে 16 জন মারা গেছে, আর এখন তারা বেঁচে আছে 9 জন। এখন যদি তারা গেম থামিয়ে দেয় তাহলে এই টাকা 9 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। এই শুনে তারা বলে আমরা তো 8 জন। তখন সোলজাররা তাদের জানায় এখন থেকে এই বাচ্চাটিও এই খেলার একজন সদস্য। এই শুনে সেখানে থাকা সবাই প্রচণ্ড রেগে যায়। আর তারপর বাচ্চাটিকে যখন সবাই মিলে মারতে যাচ্ছিল তখন সোলজাররা তাদের বলে এই রাউন্ড থেকে কোনো প্লেয়ার আর কোনো প্লেয়ারকে মারতে পারবে না, আর তারা যদি ভুলেও কখনো এই কাজ করতে চায় তাহলে আমরা তাকে মেরে দেবো। এই শুনে ভয়ে তারা নিজেদের জায়গায় ফিরে আসে। সোলজাররা পরের রাউন্ডের জন্য তাদের সবাইকে একটি করে ভালো পোশাক দিয়ে যায়। অন্যদিকে দেখা যায় উসিয়ককে পুলিশ স্টেশনে অনেক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তখন সে ক্যাপ্টেন পার্কের সম্বন্ধে অনেক রকম কথা বলে, কিন্তু পুলিশরা তার একটাও কথা বিশ্বাস করে না। এইদিকে জুনো তার বাকি সদস্যদের সাথে একটি ম্যাপ নিয়ে সেই আইল্যান্ডটি খোঁজার জন্য কথা বলতে থাকে। তখনই পার্ক সেই ম্যাপের ওপর পেন দিয়ে একটা জায়গা ক্রস চিহ্নকে বলে এই আইল্যান্ডে এই জায়গায় কোনো কিছু থাকতেই পারে না, কারণ এখানে মাছের বাজার আছে আর অনেক মানুষজন চলাফেরা করে। অন্যদিকে উসিয়ক দেখে তার পাশে থাকা একটি পুলিশ পার্কে ফোন করে তার বাড়িতে চুরি হওয়ার কথা এবং তার নামটাও বলে দেয়। এরপর সে কোনো রকমে বুদ্ধি খাটিয়ে পুলিশের কাছ থেকে তার ফোনটা কেড়ে নিয়ে তার বন্ধু জুনোকে ফোন করে পার্কের ব্যাপারে সবকিছু বলে, আর বলে সে তার কাছে একটি পিঙ্ক সোলজারের ড্রেসও পেয়েছে। আসলে সে সেই সোলজারদের হয়েই কাজ করে। তখনই পার্ক একটি বন্দুক নিয়ে সেখানে থাকা সদস্যদের ওপর গুলি চালিয়ে দেয়। এই দেখে জুনো একটি তীর নিয়ে তার বুকে মেরে দেয়। এরপর জুনো তাকে জিজ্ঞাসা করে সে কেন সেই দিন তার প্রাণ বাঁচিয়েছিল। তখন সে বলে সে তার বসের কথায় তার প্রাণ বাঁচিয়েছিল, আর তারপরই সে মারা যায়। পরের রাউন্ড শুরু হওয়ার আগে সোলজাররা তাদের অনেক ভালো ভালো খাবার খেতে দেয়। তারা যখন খাচ্ছিল তাদের বলে পরের রাউন্ডের জন্য একটি ভোট করা হবে, আর এরপর যে রাউন্ড হতে চলেছে সেই রাউন্ডে তারা নিজেরাই কাকে এলিমিনেট করতে হবে সেটা সিদ্ধান্ত নিতে পারবে। পরের রাউন্ডের জন্য কমপক্ষে 3 জনকে এলিমিনেট হতে হবে, আর বাকিরা হবে চ্যাম্পিয়ন। ভোট পর্ব হয়ে যাবার পর দেখা যায় পরের রাউন্ডটা হওয়ার জন্য বেশি ভোট পড়েছে। অন্যদিকে দেখা যায় জুনো তার একজন সদস্যকে বাঁচিয়ে নিয়েছে। এরপর হঠাৎই জুনোর মনে পড়ে ক্যাপ্টেন পার্ক কিছু সময় আগে সেই ম্যাপের একটি জায়গায় পেন দিয়ে কেটে দিয়েছিল, আর সে তখনই শিওর হয়ে যায় ওই জায়গাটিতেই গেমটি চলছে। এইদিকে সোলজার 11 আর 16 একটি বোট নিয়ে সেই আইল্যান্ড থেকে যখন পালিয়ে যাচ্ছিল তখনই একজন সোলজার 11কে ফোন করে বলে সে যদি সোলজার 16কে না নিয়ে এখনই এই আইল্যান্ডে ফিরে আসে তাহলে সে সোলজার 16 মেয়েকে মেরে ফেলবে। অন্যদিকে বাকি 9 জন প্লেয়ারের মধ্যে 6 জন মিলে একটি টিম করে। এদিকে সোলজার 11 সেই আইল্যান্ডে ফিরে আসে,
আর সোলজার 16কে বলে সে যেন এখান থেকে একাই পালিয়ে যায়। সেখানে থাকা সোলজাররা যখন দেখে বোটটি তাদের কথা না শুনে সেখান থেকে দূরে চলে যাচ্ছে, তখনই তারা তাদের চিফকে ফোন করে আর সে অর্ডার দেয় সেই বোটে থাকা দুজনকেই মেরে ফেলার জন্য। রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়ার পর একজন সোলজার আসে গিহুনকে ফ্রন্টম্যানের ঘরে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে সোলজার 11 পাহাড়ের ওপরের একটি গর্ত দিয়ে যেখানে গেম চলছিল সেখানে ঢুকে পড়ে। এইদিকে ফ্রন্টম্যান গিহুনকে বলে আজ রাত্রে তারা সবাই তোমাকে মেরে ফেলতে পারে, তাই আমি তোমাকে নিজেকে বাঁচানোর জন্য একটি ছুরি দিচ্ছি। এরপর ফ্রন্টম্যান যখন তার মুখোশটা খোলে তখন সে প্রচণ্ড রেগে যায়, কারণ একদিন সে তার বন্ধু হওয়ার সুযোগ নিয়ে তাকে ঠকিয়েছে আর তার জন্যই তার সব সদস্যরা মারা গেছে। এরপর সে ছুরি নিয়ে প্লেগ্রাউন্ডে ফিরে একজনকে মারার জন্য তার গলায় ছুরি ধরে, কিন্তু সে তাকে মারে না। এই ঘটনাটা দেখে ফ্রন্টম্যানের তার নিজের কথা মনে পড়ে। সে মনে করে একদিন তাকেও এই গেমের প্রধান ফাইনালের আগের দিন তার হাতে একটি ছুরি দিয়ে সবাইকে মেরে চ্যাম্পিয়ন হওয়ার কথা বলেছিল, আর সে লোভ সামলাতে না পেরে সবাইকে মেরে সেই সিজনের চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। কিন্তু গিহুন তার মতন অমানুষ নয়, এই ভেবে তার চোখে জল চলে আসে। বোট নিয়ে জুনো যখন সেই আইল্যান্ডের দিকে আসছিল তখন ফ্রন্টম্যান তাকে ফোন করে বলে সে যেন এখন এখান থেকেই চলে যায়, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সোলজার 11 সেখানে একটি সোলজারের ঘরে গিয়ে তার উপর বন্দুক তাক করে আর তাকে বলে সে যেন তাদের সার্ভার থেকে সোলজার 16 আর তার সব ডাটা ডিলিট করে দেয়। সে কোনো উপায় না পেয়ে তাদের সব ডাটা ডিলিট করে দেয়। এরপর তাকে বলে হার্ড কপি নষ্ট করার জন্য তাদেরকে এখন ফ্রন্টম্যানের রুমে যেতে হবে। এই শুনে সোলজার 11 যখন তার সাথে যাচ্ছিল তখন সে তার উপর হামলা করে দেয় এবং তার পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয়। এরপর সোলজারটি একটু অন্যমনস্ক হলে সোলজার 11 কোনো রকমে লিফটের কাছে এসে সেখানে থাকা বন্দুক দিয়ে সেই সোলজারটিকে মেরে ফেলে। পরবর্তী গেমের জন্য তাদের 9 জনকে একটি উঁচু জায়গায় আনা হয়। সেখানে 3টি টাওয়ার দেওয়া হয় আর তাদের বলা হয় প্রতিটা টাওয়ারে যাওয়ার আগে তাদের যে কোনো একজনকে এলিমিনেট করে যেতে হবে। প্লেয়ার 125-এর যেহেতু একটু মানসিক প্রবলেম ছিল, তাই সে কল্পনায় ভুলভাল নানা রকম জিনিস দেখতে থাকে। সেখানে থাকা বোতাম প্রেস করে গেমটি শুরু হয়। তখনই সেখানে 6 জন ঠিক করে তারা প্রথমেই গিহুন আর বাচ্চাটিকে নিচে ফেলে দেবে। এই শুনে তাদের মধ্যে একজন সবাইকে বলে প্রতিটা রাউন্ডে একজন করে এলিমিনেট করতে হবে, তাই তারা যদি প্রথমেই তাদের দুজনকে ফেলে দেয় তাহলে তারা 6 জন লাস্ট রাউন্ড পর্যন্ত বেঁচে থাকতে পারবে না। তাই তারা যে করেই হোক গিহুনকে নিচে ফেলার আগে বাচ্চাটিকে তার কাছ থেকে আলাদা করে নিতে হবে। এরপর প্লেয়ার 333 বলে আমরা প্রথম রাউন্ডে প্লেয়ার 125-কে নিচে ফেলে এলিমিনেট করে দেব। এরপর প্লেয়ার 333 সেখানে থাকা একটি রড দিয়ে প্লেয়ার 125-কে সেখান থেকে নিচে ফেলে দেয়। এইদিকে সোলজার 11 ফ্রন্টম্যানের স্টোর রুমে ঢুকে সেখানে থাকা সমস্ত ডকুমেন্ট আগুনে জ্বালিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় সোলজার 16কে মারার জন্য কিছু সোলজার তার উপর গুলি চালাতে শুরু করে। তখনই জুনো এসে গুলি করে সব সোলজারদের মেরে সোলজার 16কে উদ্ধার করে তাদের বোটে তুলে নেয়। এরপর বাকি 6 জন গিহুনের কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে তাকে যখন নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছিল তখনই প্লেয়ার 333 একটি রড দিয়ে প্লেয়ার 336-কে মেরে সেখান থেকে নিচে ফেলে দেয়। এই দেখে বাকিরা তো অবাক হয়ে যায়। এরপর প্লেয়ার 333 বলে এখন আমি আর গিহুন একই দলে। এই শুনে বাকি 4 জন তাদের বলে এখন আমরা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেব এই রাউন্ড থেকে কে এলিমিনেট হবে। এই শুনে প্লেয়ার 333 বলে আমাদের দুজনের হাতেই এখন অস্ত্র আছে, তাই আমরা এখন তোমাদের সবাইকে মেরে ফেলবো, কারণ না হলে তোমরা আমায়, আমার সন্তানকে আর গিহুনকেও মেরে ফেলবে। এই বাচ্চাটা যে তার, এই কথাটা শুনে তারা আরো অবাক হয়ে যায়। এরপর তারা 3 জন মিলে প্লেয়ার 39-কে প্রচুর মারধর করে আর তারপর তাদের দুজনকে বলে আমরা পরের টাওয়ারে গিয়ে গেমের বোতামটি অন করে তাকে ওপর থেকে নিচে ফেলে দেবো আর 6 জনের মধ্যে এই টাকাটা ভাগ করে নেব। এই সব কথার মাঝে তারা 3 জন হঠাৎই গিহুন আর প্লেয়ার 333-এর ওপর হামলা করে দেয়। তখন প্লেয়ার 333 একটি রড দিয়ে প্লেয়ার 335 আর 100-কে নিচে ফেলে দেয় আর গিহুন প্লেয়ার 200-কে ছুরি দিয়ে সেখানেই মেরে ফেলে। এই সব দেখে ভয়ে প্লেয়ার 39 নিজেই সেখান থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। পরের রাউন্ডের জন্য প্লেয়ার 333 আগেই পরের টাওয়ারে চলে যায়। যখন গিহুন বাচ্চাটিকে নিয়ে সেই টাওয়ারে যাওয়ার চেষ্টা করছিল তখন প্লেয়ার 333 একটি রড নিয়ে গিহুনকে সেই টাওয়ারে আসতে দেয় না আর তাকে বলে সে যদি বাঁচতে চায় তাহলে সে যেন তার বাচ্চাকে তার কাছে দিয়ে দেয়। এই খেলা দেখে ভিআইপিরা দারুণ মজা পাচ্ছিল। গিহুন কোনো উপায় না পেয়ে
বাচ্চাটিকে কাঠের ওপর রেখে পেছনের টাওয়ারে চলে আসে। প্লেয়ার 333 বাচ্চাটিকে যখন কোলে নেয় তখন গিউন সময় শেষ হওয়ার আগে একটি ছুরি নিয়ে লাফিয়ে পাশের টাওয়ারে চলে আসে। অন্যদিকে দেখা যায় জুনো অক্সিজেন নিয়ে জলের মধ্যে দিয়ে সাঁতার কেটে আইল্যান্ডের যেখানে গেম চলছে সেখানে পৌঁছে যায়। গিহুন আর প্লেয়ার 333-এর মধ্যে একটি ফাইট শুরু হয় আর সেখান থেকে তারা হঠাৎই টাওয়ারের নিচে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় গিহুন সেখানে থাকা একটি রড ধরে কোনো রকমে ঝুলে আছে আর তার হাতে থাকা জামাটি ধরে প্লেয়ার 333 ঝুলে আছে। কিন্তু একটা সময় পর 333 নিচে পড়ে যায় আর গিহুন ওপরে চলে আসে। ফ্রন্টম্যান তাদের স্যাটেলাইটের মাধ্যমে বুঝতে পারে তাদের সেখানে একটি কোস্টগার্ডের জাহাজ আসতে চলেছে। অন্যদিকে দেখা যায় একটি ঘরের মধ্যে বসে সোলজার 11 নিজে আত্মহত্যার চেষ্টা করছে। এই দিকে দেখা যায় প্লেয়ার 333 পড়ে যাওয়ার আগে যেহেতু তাদের মধ্যে কেউই সেখানে থাকা বোতাম প্রেস করেনি, তাই গেমের নিয়ম অনুযায়ী এখন গিহুন বা সেই বাচ্চাটার মধ্যে কাউকে একটা মরতে হবে, আর তাহলেই এই গেমটি সম্পূর্ণ হবে। সেখানে থাকা সবাই ভাবছিল গিহুন হয়তো বাচ্চাটিকে নিচে ফেলে সেই গেমটি জিতে যাবে, কিন্তু গিহুন সবাইকে বলে সে কোনো রেসের ঘোড়া নয়, সে একজন মানুষ। আর এই বলে সে টাওয়ারের ওপর বাচ্চাটিকে রেখে নিজেই সেখান থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। আর এই দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর ফ্রন্টম্যান সব সোলজারদের জানায় তারা যেন এক্ষুনি সেই আইল্যান্ড থেকে পালিয়ে যায়। তারপর সে সেখানে একটি বোম অ্যাক্টিভ করে দেয়। এরপর ফ্রন্টম্যান গিহুনের মৃতদেহর কাছে একবার আসে আর তারপর সে সেই বাচ্চাটাকে যখন কোলে নিচ্ছিল তখন তার ভাই পেছন দিক থেকে তার উপর বন্দুক তাক করে, কিন্তু কোনো গুলি চালায় না। আর তখনই ফ্রন্টম্যান সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সেখানে থাকা সব সোলজাররা একটা বড় জাহাজে করে সেখান থেকে পালিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুরো আইল্যান্ডটা বোম ফেটে ধ্বংস হয়ে যায়। আর তার ঠিক আগেই জুনো সেখান থেকে পালিয়ে আসে। এদিকে দেখা যায় গিহুনের যেখানে প্রথমবারের গেমে জেতা টাকা ছিল সেখানে কেউ একজন এসেছে। এর 6 মাস পর আমরা প্লেয়ার 246-কে দেখি একটি পার্কের মধ্যে বসে সে সোলজার 11 বা নয়েলের ছবি আঁকছে। ছবি আঁকার সময় প্লেয়ার 246 সোলজার 11-কে জিজ্ঞাসা করে সে তাকে চেনে কিনা। তখন সোলজার 11 তাকে বলে হ্যাঁ, সে আগে এখানে কাজ করত আর তখন থেকেই সে তাকে চেনে। আসলে প্লেয়ার 246 প্লেগ্রাউন্ডে থাকার সময় কোনোদিনই তার মুখ দেখেনি। এরপর তার মেয়ে যখন তার কাছে আসে তখন সে তার মেয়ের হাতে একটি চকলেট দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর নোয়েল যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন তার কাছে একটি ফোন আসে আর সে জানতে পারে সে এতদিন যাদের কাছে টাকা দিয়ে তার মেয়েকে খোঁজার কথা বলছিল তার মধ্যে একজন তার মেয়ের খোঁজ পেয়েছে। তার মেয়ে এখন চীনেতে আছে। এদিকে দেখা যায় উসিয়ক 6 মাস পর জেল থেকে ছাড়া পেয়েছে আর তাকে আনতে এসেছে জুনহো আর একজন বন্ধু। এরপর জুনহো যখন বাড়ি ফিরে আসে তখন সে তার ঘরের মধ্যে সেই গেমে চ্যাম্পিয়ন হওয়া সেই বাচ্চা মেয়েটিকে দেখতে পায় আর তার কাছে একটি এটিএম কার্ড দেখে। আর সে যখন এটিএম কার্ড চেক করে তখন সে দেখে তার মধ্যে 45.6 বিলিয়ন টাকা আছে। অন্যদিকে এয়ারপোর্টে আমরা দেখি সেওকের ভাই চিত্তল অনেক বছর পর তার মায়ের সাথে পুনরায় মিলিত হয়েছে আর নয়েল চীনে রওনা দেয় তার মেয়েকে খুঁজে পাওয়ার আশায়। এদিকে উসিয়ক আর তার বন্ধু গিহুনের পড়ে থাকা হোটেলটি খোলার পরিকল্পনা করে। এরপর ফ্রন্টম্যান আমেরিকায় গিয়ে গিহুনের মেয়ের সাথে দেখা করে তাকে বলে তার বাবা আর এখন এই পৃথিবীতে নেই আর তার হাতে একটি বক্স দিয়ে বলে তার বাবা তার জন্য একটি ছোট্ট গিফট দিয়ে গেছে। গিহুনের মেয়ে সেই বাক্সটি খুলে দেখে তার মধ্যে তার বাবার সেই জ্যাকেট আর সেই গেমে চ্যাম্পিয়ন হওয়ার টাকাটা আছে। এই দেখে বোঝা যায় সেদিন গিহুনের টাকার ঘরে ফ্রন্টম্যানই গিয়েছিল। এরপর ফ্রন্টম্যান যখন ফিরে আসছিল তখন সে রাস্তার পাশে একটি মেয়েকে একজন পুরুষের সাথে সেই খামে করে ডডাকজি গেমটি খেলতে দেখে আর মেয়েটি রাস্তার পাশে তাকে দেখে একটি সুন্দর হাসি দেয়। আর এই ওয়েব সিরিজটি সিজন 3 এখানেই শেষ হয়। শেষের অংশটি দেখে মনে হয় হয়তো খুব শীঘ্রই এই সিরিজের সিজন 4 আসতে চলেছে। আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই গেমটি হয়তো এবার আমেরিকাতেই শুরু হবে।